দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে গতকালই আমরা দেখলাম গ্রেফতার করা হয় টালা থানার ওসিকে এবং আজ তাকে আদালতে পেশ করা হলে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শিয়ালদহ আদালতে আজ তাকে সকালে পেশ করা হয়। 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 17ই সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। শনিবারই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আমরা দেখলাম যে গতকাল টানা 7 থেকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কিছু অভিযোগ উঠে এসেছে, যেখানে যে অভিযোগগুলো সামনে এসেছে, তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সামনে এসেছে, পাশাপাশি দেরিতে এফআইআর এর অভিযোগও সামনে এসেছে তার বিরুদ্ধে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রিয়াজ, আদালতে যে বিষয়ে তুলে ধরা হয়, আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে পেশ করা হয়, পাশাপাশি আরজিকরে চিকিৎসক ধর্ষণ করে মামলায় গতকালই গ্রেফতার করা হয় টালা থানার ওসিকে, তাকেও আজ পেশ করা হয়। বেশ কিছু অভিযোগ উঠে এসেছে এবং 3 দিনের সিবিআই হেফাজত, অর্থাৎ সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে মূলত এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। কি কি বিষয় সিবিআই জানতে চায়? আদালতে আজ দুপক্ষের তরফে সওয়াল জবাব ঠিক কি ছিল? একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু যে সাবমিশন যেটা কোর্টে হয়েছে, তারপরে অর্ডার বেশ কিছুক্ষণ পেন্ডিং থাকে এবং তারপরে অর্ডার দেওয়া হয়। 3 দিনের সিবিআই কাস্টাডি দেওয়া হয় দুজনকেই, ওসি টালা এবং একই সঙ্গে আরজিকরের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এই দুজনকেই কিন্তু দেওয়া হয়েছে 17 তারিখে তাদের নেক্সট প্রোডাকশন। মূলত সাবমিশনে যেই বিষয়টা উঠে এলো তোমাকে জানাবো যে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে প্রথম যে বিষয়টা তুলে ধরা হয় যে 10টা 10-এ তারা খবর পায়, অর্থাৎ পুলিশ খবর পায়, তাহলে তাদের বেরোতে এত সময় কেন লেগে গেল। আমার ক্যামেরা পার্সনকে প্রথমেই বলবো তোমাকে একটু সেই চিত্রটা তুলে ধরতে, যেখানে ইতিমধ্যেই বেরোনার তোড়জোড় করা হচ্ছে, কারণ দুজন অ্যাকিউজডকে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা বেরোবে। একজন যেমন ওসি টালা এবং পাশাপাশি হচ্ছে সন্দীপ ঘোষ, আরজিকরের যিনি এক্স প্রিন্সিপাল ছিল, দুজনকে নিয়েই কিন্তু বেরোনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে 10টা 10-এ খবর পায় পুলিশ, কিন্তু স্পটে পৌঁছাতে কেন দেরি লাগে তাদের, সেই বিষয়টা যেমন তোলা হয়েছে। এবং দেরিতে এফআইআর কেন করা হলো, সন্দীপ ঘোষ ও ওসি সহ অন্যদের মধ্যে একটি নেক্সাস থাকতে পারে এবং এটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু মেনশন করা হয় সিবিআই এর তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ আর ওসিকে ফেস টু ফেস বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণের জন্যই এই গ্রেপ্তার এবং তাই তাদেরকে বসিয়ে একসাথে ফেস টু ফেস তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু মূলত এই গ্রেপ্তারের মতো সিদ্ধান্ত। এবং পাশাপাশি সিবিআই এই বিষয়টাও মেনশন করে যে কলকাতা পুলিশের সঙ্গে তাদের কোনো রকম টাসেল নেই, তারা শুধু জাস্টিস, তারা শুধু ট্রুথ কি রয়েছে সেই বিষয়টা জানতে চায়। একদম কোট আনকোট বলতে গেলে যে উই অনলি ওয়ান্ট টু নো ট্রুথ, এমনটা কিন্তু সিবিআই এর লয়ার তারা মেনশন করে। এবং এটাও বলা হয় যে উনি আমাদের কাছে শুধু পুলিশ না, উনি একজন সাসপেক্ট, তাই কাস্টাডি চাইছি বলে এমনটা বলা হয় সিবিআই এর বিচারকদের তরফ থেকে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যিনি সিবিআই এর যারা লয়ার ছিল তারা কিন্তু এমনটাই সাবমিশন করে। এবং বিচারকের তরফ থেকে বলা হয় যে 61/2 ক্লজ 2 যে বিএনএস এ যে সেকশন দেওয়া হয়েছে সেটা কিন্তু জামিনযোগ্য অপরাধ এবং তাতে তারা এইটা বেল দিতে পারে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর আধিকারিকরা ফের তারা আরো একবার বলে যে এই গোটা ঘটনা সুইসাইড বলে চালাতে চেয়েছিল, একজন মহিলার ধর্ষণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সতর্কতার সঙ্গে আরো কাজটা করা উচিত ছিল, যেটা কলকাতা পুলিশ করেনি। এবং সেই কারণের জন্যই কিন্তু এই যে ওসি টালা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ওসি টালার যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেন যে ষড়যন্ত্র এবং ডিউটি পালন এই বিষয়ে যে খামতি রয়েছে বা ব্যর্থতা রয়েছে বা প্রমাণ লোপাটের যে বিষয়টা তুলে ধরছে সিবিআই আধিকারিকরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু পুরোটাই কিন্তু
ডিপার্টমেন্টাল এনকোয়ারিতেও এই জিনিসটা উঠে আসতে পারতো। তাহলে কেন গ্রেপ্তার করা হলো তড়িঘড়ি? এবং এগুলো যদি থাকে তাহলে তা বিভাগীয় তদন্ত বলেও কিন্তু তারা মেনশন করে, এবং পাশাপাশি 6-7 বার তলব করা হয়েছে তাকে, এবং অভিযুক্ত হিসেবে কখনোই ডাকা হয়নি এই ওসি টালাকে। 14 তারিখে নোটিশে যেটা উল্লেখ করা ছিল সেখানেও কিন্তু কোথাও তিনি যে অভিযুক্ত হিসেবে তাকে তলব করা হচ্ছে এই বিষয়টা মেনশন ছিল না। এবং মেমো অফ অ্যারেস্ট, যেখানে স্ত্রী গতকালকে তিনি রাত অবধি ছিলেন, তারপরেও সেই মেমো অফ অ্যারেস্টে কেন সাইন করানো হয়নি তার স্ত্রীকে, ওসি টালার স্ত্রীকে বা তার পরিবারের কাউকে? এবং অ্যারেস্টের যে গ্রাউন্ড সেটা একজন যে অ্যারেস্ট হচ্ছে তাকে জানানো, অ্যাকর্ডিং টু ল তাকে জানানো হয়, এবং যে অ্যারেস্ট করছে তাকেও কিন্তু পুরোপুরিভাবে এই লটা তাকে বোঝাতে হয় যাকে অ্যারেস্ট করা হচ্ছে, যে কি কারণে বা কোন গ্রাউন্ডে বা কোন সেকশন দিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই কোনো বিষয়ই করা হয়নি, এবং সেই কারণের জন্যই কিন্তু যে কোনোভাবে তার জামিন, যে কোনো শর্তে তার জামিন চাই বলে এমনটাই ওসি টালার যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু এমনটাই বলেন। এবং সেখানে একাধিক আইনজীবী ছিলেন, কিন্তু দুজন তারা প্রসিড করেছেন, দুজন আইনজীবী। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই এই বিষয়টাকে হিনিয়াস ক্রাইমের সঙ্গে তিনি বলেন যে হিনিয়াস ক্রাইম বলে এই বিষয়টাকে তিনি উল্লেখ করে, এই ক্রাইমটাকে উল্লেখ করে। এবং ডিফেন্সের লয়ার তিনিও বলেন যে 8 নম্বর বার এমন কি পেল যার কারণে গ্রেপ্তার করতে হলো ওসি টালাকে, এবং উইদাউট এনি নোটিস তাকে গ্রেপ্তার করতে হলো, এই বিষয়টা কিন্তু তুলে ধরে ডিফেন্সের তরফ থেকে। এবং এই যে সাবমিশন, পাল্টা সাবমিশন, এই যে বিষয়টা উঠে এসেছে, তারপরে যেটা দেখা যায় যে 17 তারিখ অবধি সিবিআই কাস্টাডি দেওয়া হয় দুজনকেই, ওসি টালা এবং একই সঙ্গে যে সন্দীপ ঘোষ, এই দুজনকেই কিন্তু দেওয়া হয়। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সিকিউরিটির বিষয়টা, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে এই সিকিউরিটির পার্টটা একটু দেখাতে, যেখানে প্রচুর সাধারণ মানুষ তারা ভিড় করেছেন, এবং যেখানে দেখা যাচ্ছে যে পুরো গার্ডরেল দিয়ে পুরো জায়গাটা ঘিরে দিয়েছে, এবং প্রতিটা গার্ডরেলের সামনে একদম বলা চলে যে ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়কে ঘিরে ফেলা হয়েছে এই পুরো শিয়ালদা চত্বর, প্রচুর ফোর্স। এবং এই ওসি টালা তিনি যেই ব্যাচ থেকে বিলং করেন, 1996 ব্যাচের অফিসার তিনি, সেই ব্যাচের অফিসাররা প্রত্যেকেই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রায় বলতে গেলে প্রত্যেকেই এসেছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখানোর জন্য, যে 1996 ব্যাচের যারা অফিসাররা আজ রয়েছে, বিভিন্ন থানার তারা ইন্সপেক্টর, ওসি র্যাঙ্কে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আজকে এসেছেন এই জায়গাতে। এবং তাদের মূলত যে দাবি বা যেটা তারা বলতে চাইছে, হয়তো তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে পারছে না, কারণ তারা একটা ডিসিপ্লিন ফোর্স, কিন্তু তাদের যেটা দাবি, তারা যেমনটা বলতে চাইছে যে এই যে গ্রেপ্তার করা হয়েছে, এই যে গ্রাউন্ড দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এটা কিন্তু একদমই বেসলেস বলে কলকাতা পুলিশের যারা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা রয়েছে তারা কিন্তু মূলত এই বিষয়টাকেই হাইলাইট করছে। যদিও তারা আবারও বলছি যে অফিসিয়াল কোনো রকম স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, কারণ আমরা জানি যে এর আগেও কলকাতা পুলিশ সামনে এসে বলেছে যে তারা ডিসিপ্লিন ফোর্স, তারা এই ধরনের কোনো মন্তব্য করতে পারে না। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে ওসি টালা যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তার নিরাপত্তা এবং সন্দীপ ঘোষ যাকে শোন অ্যারেস্ট করা হয়েছে, যাকে আজকে প্রেসিডেন্সি জেল থেকে সরাসরি আনা হয়েছিল এই শিয়ালদা কোর্টে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে তারা যে বেরোনার তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে যে একদম সামনে একটি সিএপিএফ এর গাড়ি রাখা হয়েছে, এবং তারপরের যে গাড়িগুলো একটি সন্দীপ ঘোষকে নিয়ে বেরোবে, এবং অপরটি যেটা দেখা যাবে যে এই যে ওসি টালা যিনি রয়েছেন তাকে নিয়ে বেরোবে। এবং একে একে কিন্তু সিবিআই আধিকারিকরা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তারা বেরিয়ে যাবেন এই দুজনকে নিয়ে, এবং ফার্দার প্রোডাকশন আছে 17 তারিখে। তবে ভাস্বতী, এই জায়গা থেকে তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে ওসি টালাকে মূলত গ্রেপ্তার করার কারণবশত যেটা জানানো হচ্ছে, সিবিআই আধিকারিকরা যেমনটা জানাচ্ছে, সিবিআই আধিকারিকরা, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে বেরোনার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। ওসি টালা এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ, তাকে বের করার যে প্রসেস সেটা শুরু করা হয়েছে ইতিমধ্যেই। এবং একদম উত্তেজিত জনতা, তোমাকে জানাবো যে উত্তেজিত জনতা তারা কিন্তু ইতিমধ্যেই একাধিক স্লোগান তারা তুলছে। এবং কোর্টেও আজকে যেটা দেখা গেল যে বার অফ কাউন্সিল তারা বলেন যে ডিফেন্স তারা মুভ করতে পারবে না, এবং তারপরে যদিও ডিফেন্স তারা মুভ করেছেন, এবং বারবার এই বার অফ কাউন্সিলের তরফ থেকে রেজলিউশন, তারা বলে যে আমাদের রেজলিউশন আছে যে আমরা এই মুভ করতে দিতে পারি না ডিফেন্সকে, কারণ এটা একটি যে ক্রাইম, সেই ক্রাইমের সঙ্গে ওসি টালা যুক্ত রয়েছে বলে এমনটাও মেনশন করা হয় একজন লয়ারের তরফ থেকে। কিন্তু তারপরেও ডিফেন্স তারা কিন্তু এই কেসে তারা মুভ করেন লয়াররা। এবং ইতিমধ্যেই যে
একেবারে যে ছবি তুমি তুলে ধরলে, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে বের করা হচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আদালতে যে বিষয়ে সিবিআই আইনজীবীর তরফে তুলে ধরা হয়েছে, এটা সিবিআই বনাম পুলিশের লড়াই নয়, অভিজিৎ পুলিশ নন, আমাদের কাছে সন্দেহভাজন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও রাজপথে জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল। গতকাল আমরা দেখলাম যে কালীঘাটে যে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের, প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর সেই লাইভ স্ট্রিমিং এর জন্যই শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে যায়। গতকাল অর্থাৎ শনিবারই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে উপস্থিত হন এবং সেখানেই তিনি বলেন যে তিনি আলোচনায় বসতে চান এবং জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু চেয়েছিলেন আলোচনায় বসতে, এবং পরবর্তীতে মুখ্য সচিবের থেকে মেলও পান জুনিয়র চিকিৎসকরা এবং সেই মতোই কালীঘাটে বাসভবনে, মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা উপস্থিত হন। তবে এখনো পর্যন্ত গতকাল যে ছবি আমরা দেখেছি দফায় দফায়, সেখানে মনে হয়েছিল কোথাও গিয়ে যে এই বৈঠক থেকে হয়তো রফা সূত্র উঠে আসবে। তবে বৈঠক শেষ পর্যন্ত সেই লাইভ স্ট্রিমিং এর গেরোতে গিয়েই ভেস্তে যায় নবান্ন সভাঘরের মতো। জুনিয়র ডাক্তারদের মহা মিছিল, সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। এই মুহূর্তে মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আর কিছুক্ষণের মধ্যে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন মহা মিছিল, পাশাপাশি রাজপথে নাগরিকদেরও এই মহা মিছিলে সামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। স্লোগান দিয়ে জাস্টিসের দাবিতে তারা ইতিমধ্যেই যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু করছেন। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শুভঙ্কর, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হতে চলেছে, জানতে চাইবো ঠিক কি কি বিষয় মিছিল থেকে তুলবেন, কারণ গতকালে আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু লাইভ স্ট্রিমিং এর জন্য শেষ মুহূর্তে ভেস্তে যায়। সেক্ষেত্রে আজকে আন্দোলনের ঝাঁজ কতটা বাড়াতে চলেছেন, এই মহা মিছিলের ঝাঁজ কতটা রাজপথে বাড়তে চলেছে, আজ কি ছবি এই মুহূর্তে? দেখো ভাস্বতী, আমি এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের সামনে রয়েছি এবং ছবি যেটা সেটা দেখাবো এখানে, যে কিভাবে জুনিয়র ডাক্তার শুধু সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এখানে এসে সমবেত হয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, কেননা তারা এই মিছিলে হাঁটতে চান এবং এই মিছিলে হাঁটার জন্যই তারা এখানে এসছেন। যে দাবি রয়েছে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যেরকম সামনে রয়েছে, তার সঙ্গে যে ব্যানার রয়েছে সেখানে লেখা রয়েছে আরজি নয় দাবি কর, অর্থাৎ আরজি করকে ভেঙে দিয়ে আরজি কর দুদিকে মাঝখানে নয় আর দাবি, অর্থাৎ আরজি নয় দাবি কর, সেই দাবি তাদের মূলত রয়েছে এবং সেই দাবিতেই তারা সোচ্চার রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রথম সারিতে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকের হচ্ছে, একটু কথা বলার চেষ্টা করব আমরা। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে এবং এখনো পর্যন্ত আলোচনা কোনো জায়গায় তৈরি হলো না। 5 দফা যে দাবি, সেই দাবি কি পূরণ হয়েছে? আমি এক্ষুনি বলেছি। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব এখানে, যে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দীর্ঘ প্রায় 36 দিন অতিবাহিত, প্রায় 35-36 দিন, এখনো পর্যন্ত যে দাবিগুলো রয়েছে আপনাদের, সেই দাবি কি পূরণ হয়েছে? 5 দফা দাবি, আমাদের 5 দফা দাবি যেটা নিয়ে আমরা প্রথম দিন থেকে লড়াই করছি, সেই দাবি এখনো পূরণ হয়নি। আমরা কালকে মুখ্যমন্ত্রী যে সদিচ্ছা দেখিয়েছিল তার সাধুবাদ জানিয়ে আমরা কালীঘাট কালকে গেছিলাম আমাদের প্রতিনিধির দল নিয়ে, কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে বার্তা আমরা পেলাম সেখানে কিন্তু কোনোভাবেই আমরা খুশি নই। তারপর আমরা রাতে এসে জানতে পারি যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে। এর ফলে আমরা এটাই বুঝতে পারি যে মুখ্যমন্ত্রী এবং তার যে ডেলিগেটসের টিম, তারা এই খবর জানতে পেরেই আমাদের সাথে এই মিটিং করতে চাননি এবং এটাকে এড়িয়ে চলার জন্য তারা এই রূপ ধারণ করেছেন। এই যে 5 দফা যে দাবি, এখানে তো শুধু জুনিয়র ডাক্তার না, আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছে। ধীরে ধীরে মানুষের যে বলা যেতে পারে যোগদান, সেটা আস্তে আস্তে বাড়ছে। সেটা কি অনেকটা অক্সিজেন যোগাচ্ছে আন্দোলনকে এগিয়ে নিয়ে? একদম একদম, সাধারণ মানুষের যে অবদান এখানে আছে, সাধারণ মানুষ যে সহযোগিতা করছেন আমাদেরকে, তাতে আমাদের মনোবল আরো বাড়ছে এবং এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার
এগিয়ে নিয়ে যেতে তারা সাহায্য করছেন এবং তারা বুঝতে পারছে যে এটা কোনো শুধুমাত্র একজন ডাক্তারের আন্দোলন নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন, একজন নারী সুরক্ষার আন্দোলন, নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার আন্দোলন। সেই জন্যই তারা সবাই আমাদের পাশে আছেন এবং নিজেদের নিজেদের দাবি রাখছেন এবং এই যে অনাচার অবিচার দুর্নীতির এগেনস্টে তারা লড়ে চলেছেন। আরজি করে জুনিয়র ডাক্তাররা সকালে কথা বলতে গিয়ে তারা জানিয়েছেন যে তারা এই দীর্ঘ আন্দোলন করতে করতে রীতিমতো হতাশ, ক্লান্ত মানসিক এবং শারীরিক দিক থেকে। তারাও আলোচনা চান এবং করজোরে হাত জোর করে তারা বলেছে রাজ্য প্রশাসন যেন আবার আলোচনার পথ তৈরি করে এবং আলোচনায় বসে। সেটাই কি এই মুহূর্তে তোমরা চাই? একদম, আমরা প্রথম দিন থেকেই চাই যে আলোচনার মাধ্যমে এই 5 দফা যে দাবি আছে এই দাবির ব্যাপারে কথোপকথন হোক এবং এই দাবিকে পূরণ করে আমাদের এই আন্দোলনকে সার্থক করে এবং তিলোত্তমা যে আছেন তাকে জাস্টিস দিয়ে আমরা আবার আমাদের কাজে ফিরতে পারি এবং এই অচল অবস্থাকে মেটাতে পারি। এই কারণেই আমরা 35 দিন ধরে পথে আছি। আমরা আবেগপ্রবণ আছি, কিন্তু আমরা ক্রুদ্ধও আছি। এই ক্ষেত্রে আমাদের যতই ক্লান্তি থাকুক, কিন্তু আমরা তিলোত্তমার জাস্টিস না নিয়ে রাজপথ ছাড়ছি না। এবারে রাজপথ যে মিছিল, অর্থাৎ রাজপথে যে মিছিল, সেই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেন্ট্রাল পার্কের একেবারে সামনে আমি রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে মিছিলের যে ঝাঁজ সেটা কিন্তু ভাস্বতী বাড়ছে। ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সুবীর সরকার এবং সুবীর সরকার যেভাবে ছবি এই মুহূর্তে তুলে ধরছে পেছন দিকে। একদমই যে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, যেখানে যে জুনিয়র চিকিৎসকদের মহামিছিল, সেই মহামিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং পাশাপাশি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শিয়ালদহ আদালত থেকে তাদেরকে বের করা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সরাসরি দেখছেন সেই ছবি। বেশ কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে রাখছিলাম জুনিয়র চিকিৎসকদের মহামিছিল, অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে শিয়ালদহ আদালত চত্বর থেকে এবং সন্দীপ ঘোষ পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ শিয়ালদহ আদালতে তোলা ছিল। এই মুহূর্তে বের করা হচ্ছে শিয়ালদহ আদালত থেকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি টালা থানার ওসিকেও কিন্তু বের করা হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে টালা থানার ওসি এবং পাশাপাশি সন্দীপ ঘোষকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বের করা হলো শিয়ালদহ আদালত থেকে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, তুমি সেই চিত্রটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন আগে যে চিত্র দেখাচ্ছে ইতিমধ্যে ভ্রমণ করো হ্যাঁ হ্যাঁ রিয়া, যেমনটা জানাচ্ছিলে তুমি, একদম শোনা যাচ্ছে, বলো। একদমই, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই দুজনকে, অর্থাৎ ওসি টালা এবং সন্দীপ ঘোষকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যে সাবমিশন হয়েছে সেই সাবমিশনে মূলত সিবিআই এর তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে এই যে ওসি টালা তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন বা দেরিতে এফআইআর করেছে এবং একই সঙ্গে হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি বলে এমনটাই কিন্তু মেনশন করা হয়েছে এই যে সাবমিশনে বলা হয়েছে। এবং ইতিমধ্যে তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে যেখানে ওসি টালা এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ এই দুজনকে আলাদা আলাদা গাড়িতে কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। আমরা দেখেছিলাম যে তাদেরকে যখন বার করা হয় সিজিও কমপ্লেক্স থেকে, যখন বার করা হয় সেই সময় কিন্তু একটা অপ্রীতিকর যে পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই কারণের জন্যই কিন্তু বিশাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং পুরো ফোর্স দিয়ে কার্যত বলা চলে যে রাস্তা খালি করে নিয়ে যাওয়া হচ্ছে এই সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে ওসি টালাকে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং গোটা রাস্তা রীতিমতো খালি করে নিয়ে যাওয়া হচ্ছে এই দুজনকে, কারণ কাস্টাডিতে সিবিআই কাস্টাডিতে ইতিমধ্যেই দুজনকে নেওয়া হয়েছে এবং 17 তারিখ অবধি নেক্সট প্রোডাকশন রয়েছে। 17 তারিখে এই দুজনের সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে ওসি টালা এই দুজনেরই 17 তারিখে নেক্সট প্রোডাকশন রয়েছে
এবং পাশাপাশি তোমাকে জানাবো যে মূলত ওসি টালাকে যেটা বলা হচ্ছে বারংবার যে এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স সেটা অল্টার্ড করা হয়েছে এবং এফআইআর এত লেটে এফআইআর কেন করা হলো 10টা 10-এ পুলিশ যখন খবর পায় তাহলে রাত 12টার পরে গিয়ে কেন এফআইআর করা হলো এবং একাধিক এই ধরনের কিন্তু যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটাকে তুলে ধরা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং পাশাপাশি যেটা অত্যন্ত উল্লেখযোগ্য যে চালানের কথা বলা হচ্ছে, যদিও কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের এই ধরনের কোনো চালান হয় না, এটা আলাদা আলাদা স্টেট আলাদা আলাদা পুলিশের সেই রকম একটা করে এসওপি থাকে সেখানে যেখানে চালান হয়, কিন্তু কলকাতা পুলিশের সেই চালান হয় না, কিন্তু এই চালানের কথা মেনশন করা হয়েছিল। একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে সিজিওর পথে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল আজ শিয়ালদহ আদালতে তাদেরকে পেশ করা হয়। 17ই সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে। সন্দীপ ঘোষেরও 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত, অর্থাৎ 3 দিনের সিবিআই হেফাজত শেষে মঙ্গলবার 17ই সেপ্টেম্বর তাদেরকে ফের আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সিজিওর পথে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের পথে, একদিকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে গতকালই আমরা দেখেছি যে একাধিক অভিযোগ ইতিমধ্যেই যে সামনে এসেছে, যেখানে সিবিআইয়ের আইনজীবীর তরফে আজ আদালতে যে বিষয় মূলত তোলা হয়েছে যে মূল অভিযোগে অভিযুক্ত নন এই অভিজিৎ মণ্ডল, তবে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে তদন্ত প্রক্রিয়ার মতো একাধিক অভিযোগ উঠে আসছে এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অন্যদিকে যে গাড়ি দেখছেন আপনারা, সিজিওর পথে এগিয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে ইতিমধ্যেই বার করা হচ্ছে শিয়ালদহ আদালত থেকে। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে মিছিল, জুনিয়র চিকিৎসকদের মহা মিছিলে সামিল হয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরাও, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সিজিও কমপ্লেক্সের পথে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, অভিজিৎ মণ্ডলকে। গতকালই আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যাকে এর আগে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে গতকাল তাকে আরজি করের যে ঘটনা সেই ঘটনায় গ্রেফতার করে সিবিআই। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 4টে 4 দিক নিয়ে ফিরলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, কালীঘাটের বৈঠক নিয়ে ফের অডিও পোস্ট কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের অংশ, এটাও লাইভ বলে জনগণের বুঝতে সুবিধে হতো। স্পষ্টতই একাংশ জটিলতার মানসিকতা নিয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই অডিওতে ঠিক কি কথোপকথন রয়েছে শোনাই আপনাদের প্রথমে। তো আমাদের এগেইনস্টে যাই লিগ্যাল অ্যাকশন সে দিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে যে আমার চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে দাঁড়া আমাকে কেস করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে, সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স বলেছি তাহলে তুই সিজিওর ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন, এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে। তাহলে তাও কিছু নাই, 6টা অব্দি টাইম, 5 মিনিটের মধ্যে বলতে হবে।
নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে, যে মাস তোমার লেভেলে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে, আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেন্সে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে, আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে, আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি, সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো এট দ্য সেম টাইম আমরা যেদিন 5টা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে আমার এগেন্সে কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ, আমি বুঝছি যে মাস এটা বলছে, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সে সবই আমি তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনা জায়গায় দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না, সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়। এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পাল্টা জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। উনি কোথা থেকে এই ভিডিও পেলেন বা কি করে কি হয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই। আর যে ভিডিও বা অডিও ক্লিপটির কথা আপনি বলছেন সেটা আমি অ্যাটলিস্ট পার্সোনালি এখনো দেখিনি। আর আমার কথা হচ্ছে যে মানে এটা এরকম কোনো ভুল ধারণায় থাকার কোনো জায়গাই নেই। যেখানে এতজন মানুষ আছে সেখানে মতের অমিল নিশ্চয়ই হবে, কিন্তু আমরা এই মতের অমিলের প্রত্যেকে সবকটা জিনিস নিয়ে প্রত্যেক মুহূর্তে আলোচনা করছি। যে আমাদের অবস্থান বিক্ষোভ নিয়ে আমরা আলোচনা করছি, এই যে এখানে এই অবস্থায় মানুষ আছেন, চারিদিকে লাইভ ওয়্যার্স আছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই নিয়ে মানুষের কনসার্ন আছে। আমাদের যে কর্মবিরতির প্রশ্নে সেই নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মত আছে, সেখানে বিভিন্ন মতের মধ্যে আমরা সেই আলোচনা করে সুষ্ঠুভাবে একটাই ডিসিশন নিই। এই আলোচনার মধ্যের কোনো একটি অংশ যেখানে মনে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে দ্বিমত পোষণ করছে, সেই অংশ তুলে ধরে যদি উনি প্রমাণ করতে চান যে এই আন্দোলন সংঘবদ্ধ নয়, তাহলে সেটা যে কোনো সাধারণ মানুষ এবং আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেবো যে এতে কি প্রমাণ হয় যে আমরা সংঘ। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কালীঘাটের বৈঠকে ঘাড় ধাক্কা তরজা, জুনিয়র চিকিৎসকদের ঘাড় ধাক্কার অভিযোগ অস্বীকার করলেন অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য। ঘাড় ধাক্কা দেব এমন কথা বলিনি, বলেছি 3 ঘন্টা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, এবার আপনারা চলে যান, এমনটাই দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ওরা ছোট তো তাই বাড়িয়ে বলে, এমনটাই দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো। এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না, এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না, এটা সবাই জানে। আমি কেন বলতে যাব? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এটা বলা যায়? আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও, মানে আমি ভুল করেও বলে ফেলেছি কিনা নিজেকে ভাবছিলাম, কিন্তু দেখলাম না, এমন ভুলটা আমি কখনো করি না। কিসের জন্য ঘাড় ধাক্কা দেবো? ওরা ছোট ছোট ছেলে, আমার ছেলের মতন, আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি? আমরা চলে যাচ্ছি, 3 ঘন্টা হয়ে গেছে। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে তাদের বৃষ্টিতে না ভিজে বসার ব্যবস্থা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে হাত জোড় করে বলছেন কথা বলো, খোলা মনে আলোচনা করি, আর যদি আলোচনা নাও করো 1 কাপ চা অন্তত খেয়ে যেও।
একাংশ চাইছেন এই পরিবেশ এবং পরিস্থিতিতে সেটা ফলপ্রসূ হোক, আর একাংশ চাইছে না ফলপ্রসূ নয়, জট থাকুক। এই যে অডিও আমার ফেসবুক পেজ, প্রোফাইল, এক্স হ্যান্ডেলে আমি পোস্ট করেছি, এই অডিও কারুর ফোনে কথা বলার অডিও নয়। এই অডিওটা হচ্ছে ধর্ণা মঞ্চে তাদের আলোচনার অডিও। আমি আবার বলছি, এই অডিওটা কিন্তু কোনো টেলিফোনে কথোপকথনের অডিও নয় যে এক পক্ষ দিয়ে দিল, একটা শিবির দিয়ে দিল। এটা তাদের আলোচনার মধ্যের অডিও। অর্থাৎ এখানেও একটা অংশ বারবার তারা হয়তো মুখ খুলে কিছু বলতে পারছেন না, কিন্তু তারা চাইছেন। তো তাহলে এগুলো লাইভ হোক, তাহলে তাদের যে বৈঠক সেগুলো লাইভ হোক। এই যে কথায় শোনা যায় যে জনগণ সবটা দেখতে চান, বুঝতে চান, তাহলে এই যে বৈঠকের অডিও আপনাদের শোনালাম বা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাহলে সেটাও লাইভ হোক। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ হোক, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ নয়, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? তাহলে এই আলোচনাগুলো লাইভ হোক, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ সদিচ্ছা নিয়ে হাত জোড় করে অনুরোধ করছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দফতর ছেড়ে শটান। সেই অডিও ক্লিপটা আপনি দাবি করলেন যে এটা যখন জিবি চলছিল বা তাদের মধ্যে যখন আলাপ আলোচনা চলছিল সেই সময়কার, তাহলে কি এটা ধরে নিতে হবে যে জুনিয়র চিকিৎসকদেরই একাংশের তরফ থেকে আপনারা এটা হাতে পেয়েছেন? আমি আবার বলছি, জুনিয়র চিকিৎসকদের যে মূল আবেগ, মূল বক্তব্য, মূল দাবি, তার সঙ্গে আমরা সবাই একমত। মমতা বন্দ্যোপাধ্যায় একমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত, তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার একমত যে অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচার পাক। কিন্তু আমরা এটাও দেখছি যে জুনিয়র ডক্টরদের মধ্যে একটা বড় অংশ, তারা এখনো মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু তাদের উপর যে কর্মবিরতিটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটায় সকলে একমত নন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ, তাদের দাবি দেওয়ায় এই ব্যাপারটা সবাই একমত, কিন্তু কর্মপদ্ধতিতে যে এই কর্মবিরতির বিষয়টা আসছে এটা সবাই একমত নন। আপনাদের মনে থাকবে লালবাজারের অবস্থানের দিনই এক জিনিস ঘটেছে, কয়েকজন যোগাযোগ করেছিলেন সকাল থেকে এবং কোনো একটা বিজ্ঞানে শেষ পর্যন্ত ওই ধর্ণা প্রত্যাহার হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী দরদি অভিভাবকের মানসিকতা দেখিয়েছিলেন। তখন যে জুনিয়র ডক্টররা সাংবাদিক 4টে 4 দিক এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।